আরও 10 বছর ক্ষমতায় থাকতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জাতীয় নির্বাচন দিতে চায় 2035 সালে। হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কেমন এমন সিদ্ধান্ত নিল, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। দালাল এই দেশে অভাব নাই ভাই, এই দেশ বেচ্ছে কারাগার। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে, আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না, সে একটা মিথ্যাবাদী হিসেবে কবরে যাবে। এইটা কি ফাইজলামি করার একটা বয়স? আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না। আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকে আমি আপনাদের সবগুলো বিষয় প্রমাণ সহকারে দেখাবো, তাই আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বলি এক এক করে সেই ভিডিওগুলো দেখে আসি। যেই মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন, সে তো চায় নাই, সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চায় নাই কখনো। আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না, সে একটা মিথ্যাবাদী হিসেবে কবরে যাবে। এইটা কি ফাইজলামি করার একটা বয়স? বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার, আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই? পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় হিসেবে ডুবায় দিবে, পাথর। আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তালগাছ দেখায়? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী 17টা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে? গত বছর এবং গত 16-17 বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে। তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল, আবু সাইদের মতো বুক পেতে দিয়েছিল, মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল, যে নামই আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না। আপনি আওয়ামী লীগ নামে আসেন, আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন, আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন, আমরা দিল্লিকে প্রতিহত করব। দিল্লিকে পরাজিত করার ইতিহাস বাংলাদেশের শাসকদের আছে, তাই শুধু আওয়ামী লীগ আর হাসিনা না, দিল্লিকেও বুঝতে হবে। ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী থেকে শিক্ষা নেন। আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান, আমরা লাখে লাখে কোটিতে কোটিতে প্রান্তে প্রান্তে আবু সাইদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে দেব। বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই, লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। কোন বংশের কাছে, কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না। অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে, আমরা যারা জুলাই রাজপথে ছিলাম, আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা। প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। হাজার হাজার কোটি টাকা অপচয় করে, লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে লেগেছে। ওরা কারা? প্রতিদিন ফেসবুকে এবং ইউটিউবে বলবার চেষ্টা করছে, আগেই তো ভালো ছিলাম, 40 বছরে এত মদ দেখি নাই। এই সুশীলরা কারা? গত 16 বছর যারা কলম ধরে নাই। ওই গণমাধ্যমগুলো কারা? গত 16 বছরে কোনো অন্যায়ের বিরুদ্ধে যারা কলম তোলে নাই, প্রতিবাদ করে নাই, বরং গণভবনে গিয়ে, বঙ্গভবনে গিয়ে তেল দিয়েছে শুধু এই রাষ্ট্রের ক্ষতি করে। তাদের কলমে সেদিন কালি ছিল না, আজকে কলমে এত কালি কোথায় আসছে? এগুলো আপনার কলমের কালি না, এগুলো আবু সাইদদের রক্তে গড়া বাংলাদেশের রক্তাক্ত কালি। এই কালির সাথে বেঈমানি আমরা আগেও মেনে নেই নাই, পরেও মেনে নেব না ইনশাআল্লাহ। এবং দেখেন, প্রত্যেক দিন পত্রিকায় পড়েন, মনে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেয়েরা দেশের সব কিছু লুটপাট করে খেয়ে ফেলছে। দেখলে মনে হইতেছে বাংলাদেশে আর কোনো ইবলিস ছিল না 24-এর আগে, সব ফেরেশতা ছিল, 24-এ সব ইবলিস হয়ে গেছে। ঠিক উল্টা গল্পটা শেখাচ্ছে। মাদকের ব্যবসায় কে দায়ী? সমন্বয়ক দায়ী। চাঁদাবাজি করতেছে কে? সমন্বয়ক করতেছে। তদবির করতেছে কে? সমন্বয়ক করতেছে। অতএব এই যে নতুন অভ্যুত্থানের নেতা কর্মীদেরকে শত্রু বানানোর রাজনীতি চলছে,
অতএব এই জুলাই যোদ্ধাদেরকে বুঝতে হবে সেই শক্তিগুলো কারা, সেই গণমাধ্যমগুলো কারা, যারা দিল্লির বয়ান কায়েম করবার চেষ্টা করছে। বাংলাদেশকে যারা নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীনতার নায়কদেরকে প্রত্যেক দিন প্রত্যেক রাতে বাংলাদেশের শত্রুতে পরিণত করছে, দেশের জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। এই দিল্লির বয়ানটা বোঝা আজকে জুলাই যোদ্ধাদের জন্য অতীব জরুরি। এবং এটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হবেন, এটার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আগামী দিন টিকে থাকবে কিনা সেই টিকে থাকার শর্ত তৈরি হবে। এবং সেই শর্তের ভিতরে শুধু বিদেশি শত্রু না, কারা কারা আজকে বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের গল্প শোনাচ্ছে, জঙ্গি উত্থানের গল্প শোনাচ্ছে। এই গল্প তো আমরা 2001 থেকে দেখেছি, যে এই গল্পগুলোর মধ্য দিয়ে আমার মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম বিরোধী দলের রাজনীতিবিদদেরকে গুম করার আয়না ঘরে নেওয়ার বৈধতা তৈরি হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জিয়া পরিবারের সদস্যদেরকে গুন্ডা বানানো হয়েছে, চোর বানানো হয়েছে, হাওয়া ভবনের নাটক তৈরি করা হয়েছে। যেই গল্পের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নাই করে দেওয়া হয়েছে, এই গল্পটাও আপনাদেরকে বুঝতে হবে। গত 53 বছরের রাজনীতিতে নাটক, সিনেমা, গল্প, গান, ফিল্ম, ফটোগ্রাফি সবকিছুর মধ্য দিয়ে দেশপ্রেমিক মানুষদেরকে অপর করার চেষ্টা করা হয়েছে। যারাই দিল্লির আধিপত্যবাদ মানছে না তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে মৌলবাদী বানানো হচ্ছে, তাদেরকে হাওয়া ভবন বানানো হচ্ছে, তাদেরকে দেশের শত্রু বানানো হচ্ছে, তাদেরকেই পশ্চিমের কাছে গিয়ে বলা হচ্ছে বাংলাদেশে নাকি দক্ষিণপন্থীদের মৌলবাদীদের উত্থান ঘটছে। এই চক্রান্ত হচ্ছে দিল্লির আলাপ এবং কলকাতার বয়ান। এই চক্রান্ত আমরা 2001 থেকে বারবার দেখেছি। বাংলাদেশের দেশপ্রেমিক শক্তিকে, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে নাই করে দেবার বয়ান এবং বৈধতা তৈরি করেছে। তাই আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদেরকে বুঝতে হবে সেই শত্রুরা কারা, কারা কারা গণমাধ্যমে বসে পুরাতন বাংলাদেশের বন্দোবস্তকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, কারা কারা প্রত্যেক দিন রাতে টকশোতে বসে জুলাইয়ের বিরুদ্ধে মতামত তৈরি করছে। আগেই তো বেশ ভালো ছিলাম, এমন দেশ কি চেয়েছিলাম যেই দেশ আমাকে দিল্লি থেকে নতুন করে স্বাধীন করেছে। অতএব সেই বাংলাদেশটা কোথায়, সেই বাংলাদেশটার আকাঙ্ক্ষাকে নতুন করে ধারণ করবার জন্য শত্রু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এবং তরুণদেরকে, শিক্ষার্থীদেরকে, তরুণীদেরকে, যারা শহীদ পরিবার, আহত পরিবার আছেন, আগামী দিনের বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা শর্ত হচ্ছে সেখানে। দ্বিতীয়ত হচ্ছে সংস্কারের আলাপ। আমরা যখন নতুন বাংলাদেশের গল্প বলছি, এই বাংলাদেশটা কেমন হবে সেটা ডিপেন্ড করছে আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা কি চাই রাজনৈতিক দলগুলো যেভাবে গত 53 বছর ধরে বাংলাদেশটাকে লুটপাটের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, আমরা কি এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ থেকে $250 বিলিয়ন লুটপাট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেখানে 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই দেশে 800 গুমঘর তৈরি হয়েছে, আয়নাঘর তৈরি হয়েছে? আমরা কি সেই বাংলাদেশ চাই পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব রাতের 2টায় 3টায় গিয়ে আমাকে আপনাকে বাসা থেকে উঠায় এনে বুড়িগঙ্গায় দেশ চাই যেই বাংলাদেশে ভোট হবে না, গণতন্ত্র হবে না? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে এক বংশ এবং এক পরিবারের শাসন কায়েম হবে? আমরা কি সেই বাংলাদেশ চাই মসজিদে নামাজ পড়া অবস্থায় ধরে এনে গুম ঘরে পাঠিয়ে দিয়েছে, হাজার হাজার কবর পাওয়া যায় নাই? আমরা কি রায়ের বাজারের বদ্ধভূমির সেই বাংলাদেশ চাই? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে আজাদির গল্প বললে দিল্লি আপনাকে শত্রু আর জঙ্গি বানাবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে নারীকে নারীর মতো করে সম্মান না দিয়ে ভোগ্যপণ্যের মতো ট্রিট করা হবে? আমরা কি সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশ আমার আপনার জীবন থেকে 17টা বছর কেড়ে নিয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই ঘুম থেকে উঠবার আগে আপনি জানবেন যে ভোট হয়ে গেছে? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের আমলারা প্রত্যেক দিন এবং প্রত্যেক রাতে আমাদেরকে তালগাছ দেখায়? আমরা কি সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনী 17টা ঘোড়া নিয়ে দিল্লির কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়ে আসছে? আমরা কি সেই বাংলাদেশ চেয়েছিলাম যেই বাংলাদেশে আমি আপনি অপর হিসাবে বাস? আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাতে পারতেছে না, আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে, আপনি বিশ্বাস করবেন না, আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন, তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া, দেশে তো দূরে থাক। শেখ হাসিনা তো বাতিল মাল, সে গণদুশ্মন, এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত। যেই লিডার কোন রকম কোনো আগের থেকে পরের থেকে কিছু না বলে দেশের তার যারা সাপোর্টার তাদেরকে বিপদে ফেলে, শুধুমাত্র উনি যাদেরকে তাদের পরিবারের অংশ মনে করেন তাদেরকে হিন্ট দিয়ে শেখ তাপসকে আগে চলে যেতে বলছেন, তার আত্মীয় স্বজন আগে চলে যেতে বলছেন, শেখ রেহানার বিয়ার আগে চলে গেছেন, উনি চলে গেছেন, তাকে নিয়ে আর মানে ভাবনাটা কি, আর মানে এটা কারণটা কি?
আমার তো মনে হয় আওয়ামী লীগের থেকে দাবি তোলা উচিত শেখ হাসিনার শাস্তির ব্যাপারে। স্থিতিশীল অবস্থায় এনেছিলেন। আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন? আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল, 3টা ইলেকশন হইতে পারে নাই। অর্থনীতির মধ্যে আমরা দেখছি 5 জন 6 জন বিশিষ্ট লোককে টাকা পাচারের, লুটপাটের, দুর্বৃত্তপনার সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে। আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন, এই শ্রেণী উচ্চ বড়লোক আরো অনেক বেশি বড়লোক হয়েছে, গরিব আরো অনেক বেশি বড়লোক হয়েছে, কোন দিকটা দেশ স্থিতিশীল ছিল? দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।